আচ্ছা, তোমরা সকলে ছোটতে নাউন সম্বন্ধে পড়েছো, তাই তো? কি পড়েছিলে বলো তো? সেখানে পড়েছিলে যে নাউন বলতে সেই সকল শব্দকে বোঝায় যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিস বা অবস্থা এই সকলের নাম বোঝায়, তাই তো? কিন্তু এইটুকু বুঝলেই তোমাদের কিন্তু হবে না। আমরা যখন কোনো একটা বড় সেন্টেন্স লিখতে যাই তখন নাউনকে আমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে। ভালোভাবে কিরকম? যেমন ধরো তোমাকে একটা উদাহরণ দিই। আমি যদি কাউকে বলি যে রেজ ইউর হ্যান্ড, মানে তোমার হাতটা ওঠাও, তাহলে সে তার হাতটা ওঠাবে। এবারে বলো দেখি, হাতটা যখন সে ওঠাচ্ছে আমি তার হাতটা ওঠানো দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, কোনো যাকে আমি হাতটা ওঠাতে বলছি সে ধরো একটা জামা পরে আছে, তাহলে তার জামার যে স্লিপটা বা হাতাটা সেটাও তার হাতের সাথে উঠবে। যদি সে চুড়ি পরে থাকে তাহলে সেই চুড়িগুলো তার হাতের সাথে উঠবে। সে তার হাতে যদি একটা আংটি থাকে তাহলে সেই আংটিটাও তার হাতের সাথে উঠবে। তাহলে এইখানে আমরা নাউন বলতে শুধুমাত্র ছোটতে পড়েছিলাম শুধু হাতটাকে আমরা জানতাম, কিন্তু এইখানে আমরা নাউনটাকে পড়বো কিরকম, যে সে হাতের সাথে যে সকল জিনিসগুলো আছে, যেমন ধরো আমি জামার হাতা যদি বলি, আংটি বলি, চুড়ি বলি, সেই সকল জিনিসটাকে নিয়ে আমরা সেই নাউনকে ধরবো। ঠিক আছে? হাই ফ্রেন্ডস, আমি সাগর আর তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন ইংলিশ উইথ সাগর। আমি এই চ্যানেলে ইংলিশ গ্রামার এবং লিটারেচারের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানে দেখো আমি কতগুলো নাউনের ফর্ম দিয়েছি। ফর্ম মানে কি? রূপ। একটা সেন্টেন্সের মধ্যে নাউন কি কি রূপে ব্যবহার হতে পারে। আর এইদিকে লিখেছি ফাংশন, মানে একটা নাউন একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হতে পারে। কিভাবে মানে সে কি কাজ করছে সেই সেন্টেন্সটার মধ্যে। আমি দেখো এখানে একটা লম্বা সেন্টেন্স লিখেছি, তোমরা দেখেই বুঝতে পারছো সেন্টেন্সটা একটু বড় সেন্টেন্স আছে। তাহলে আমি যদি তোমাদের এরকম নরমালি জিজ্ঞেস করি যে এই সেন্টেন্সের মধ্যে তুমি কি কি নাউন দেখতে পাচ্ছ, তোমরা যারা ছোটতে নাউন পড়েছো তোমরা বলবে কি? এখানে আমি নাউন দেখতে পাচ্ছি প্রদীপ, ইংলিশ, টিচার, অ্যাটেনশন, টিচিং, এগুলো হচ্ছে নাউন। ফুল, এটা হচ্ছে নাউন। তাহলে এইগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু এক একটা সিঙ্গেল ওয়ার্ড। তাহলে সিঙ্গেল ওয়ার্ড নাউন আমরা পড়েছি যে যার দ্বারা কোনো কিছুর নাম বা বস্তুর নাম বোঝায় বা ব্যক্তির নাম বোঝায়, সেটা হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা বস্তুর নাম পাচ্ছি, এখানে একটা বিষয়ের নাম পাচ্ছি, এখানে একটা কমন নাম ব্যবহার করছি টিচার, সেটাও একটা মানুষই হবে। কিন্তু এখানে আমাদের দেখতে হবে কি, যে এখানে নাউন শুধুমাত্র সেই সিঙ্গেল ওয়ার্ড যেগুলো ব্যবহার হচ্ছে সেটাই কি নাউন? তার আগে আমাদের জানতে হবে কি, যে একটা সেন্টেন্সে নাউন কি কি ফাংশন করে বা কি কি কাজ করে। তাহলে প্রথমে আমি কি বলবো? সাবজেক্ট হিসাবে। একটা সেন্টেন্সে একটা নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট হিসেবে কাজ করে মানে কি, যে একটা সেন্টেন্সে যে ক্রিয়াটা থাকে, যে ভার্বটা থাকে, সেই ক্রিয়াটা আমাকে দেখতে হবে সেই কাজটা কে করছে। কাজটা যে করছে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এবারে শুধুমাত্র কোনো কাজ করছে এরকমই বোঝাবে কি? না। যদি কোনো একটা সেন্টেন্সে দেখি যে যার সম্বন্ধে বোঝানো হচ্ছে সেই সেন্টেন্সটাতে, যেমন হি ইজ দ্য টিচার, তাহলে হি ইজ এ টিচার, এখানে সে তো কোনো কাজ করছে না, কিন্তু সেন্টেন্সটাতে আমি কি করছি? কারো সম্বন্ধে বলছি। কার সম্বন্ধে? তার সম্বন্ধে। হি ইজ এ টিচার, হি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এই সেন্টেন্সটা বোঝার আগে, এর অর্থটা বোঝার আগে আমাদের আগে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সের যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ব্যবহার হচ্ছে সেগুলো কি কি। এখানে আমি বুঝবো কি যে কোনটা প্রিন্সিপাল ভার্ব। তো তাহলে আমাকে দেখতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে কোন ভার্বটা থেকে আমি বুঝতে পারছি এটা কোন কালের মধ্যে রয়েছে, মানে ক্রিয়ার কাল কোনটা, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। এই যে মিস্টার প্রদীপ মাই ইংলিশ টিচার টোল্ড মি টু পে অ্যাটেনশন, আমাকে বলেছিলেন, তার মানে পাস্ট টেন্সে হচ্ছে। তাহলে আমি সেটা কোন ভার্ব থেকে বুঝতে পারছি? টোল্ড। তাহলে এটা একটা প্রিন্সিপাল ভার্ব পাচ্ছি। আরেকটা হচ্ছে দ্যাট আই ওয়াজ এ ফুল, তার মানে আমি বোকা ছিলাম। তাহলে এই ওয়াজটা হচ্ছে এখানে আরেকটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমি দুটো প্রিন্সিপাল ভার্ব পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে। আমি কেন প্রিন্সিপাল ভার্বের কথা বললাম? তার কারণ এখানে যে নাউন গুলো ব্যবহার হবে একটা সেন্টেন্সের মধ্যে, শুধু নাউন কেন, যে কোনো শব্দ যেগুলো ব্যবহার হবে একটা সেন্টেন্সের মধ্যে, সব ওয়ার্ড গুলো বা সেই পার্শ্ব স্পিচ গুলো কাজ করবে এই প্রিন্সিপাল ভার্বকে ঘিরে। সেই জন্য আমি এই ভার্বটার কথা বললাম। এবারে আসি অবজেক্টের কথায়। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কোন একটা সেন্টেন্সে ভার্ব যে সকল শব্দগুলো দিয়ে কোন তার কাজটাকে সম্পন্ন করে, অর্থাৎ যাকে অবলম্বন করে কাজটা সম্পন্ন করে, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্সে অবজেক্টকে চিনবো কি করে? বারবার আমি এই কথাটা বলছি, দেখো যে ভার্বকে কি বা কাকে দিয়ে, হোয়াট এবং হুম, এই দিয়ে আমি প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাকে আমি কি বলবো? অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো? কাকে? ভার্বটাকে।
ওকে, তাহলে যে আনসারটা আমি পাবো সেটাই হচ্ছে এই অবজেক্ট। তাহলে এই দুটো জিনিস আমি আপাতত বলছি। এখন দেখো, মিস্টার প্রদীপ, এটা একটা নাউন, একজনের নাম বোঝাচ্ছে। এবারে দেখো ফর্ম সেন্স, মিস্টার প্রদীপ একটা সিঙ্গেল ওয়ার্ড। এটাকে আমি নাউন বলেছি, যেটা তোমরা ছোটতে শিখেছো, যে ফ্লাওয়ার, রিভার, ম্যান, এগুলো প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড, এগুলো হচ্ছে নাউন। তাহলে এখানে আমি মিস্টার প্রদীপ পাচ্ছি, কি নাউন, প্রপার নাউন। এখানে আমি সিঙ্গেল ওয়ার্ড লিখে রেখেছি দেখো। তাহলে মিস্টার প্রদীপ হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, কি হিসেবে ব্যবহার হচ্ছে, সাবজেক্ট হিসেবে। কারণ এখানে মিস্টার প্রদীপই কাজটা করছে, কোন কাজটা, টোল্ড, মানে বলেছিলেন। তাহলে মিস্টার প্রদীপ হচ্ছে সাবজেক্ট। এরপরে আসছি মাই ইংলিশ টিচার। তাহলে এই মাই ইংলিশ টিচার এইটা কি, মাই ইংলিশ টিচার হচ্ছে আমার ইংলিশ টিচার। তাহলে এই ব্যক্তিটা কে, মাই ইংলিশ টিচার, এই মিস্টার প্রদীপ, তাই তো। তাহলে এখানে দেখো এই প্রদীপ যে বা যিনি, এই মাই ইংলিশ টিচার কিন্তু তিনি, তাই তো, মানে সেম ব্যক্তি। তাহলে এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি নাউনের জন্য, ওই একই ব্যক্তিকে বোঝানোর জন্য আমি এখানে দেখো 1 2 3 তিনটা শব্দ ব্যবহার করেছি, ঠিক আছে। কিন্তু দেখো একই কাজ, মিস্টার প্রদীপের যা কাজ, মাই ইংলিশ টিচার তাই কাজ। আমি কি করতে পারি, মিস্টার প্রদীপটা আমি এখান থেকে হাটিয়ে নিতে পারি। তাহলে আমার সাবজেক্ট কি দাঁড়াবে, মাই ইংলিশ টিচার টোল্ড মি। তখন সাবজেক্ট কি হয়ে যাবে, মাই ইংলিশ টিচার। কিংবা আমি মাই ইংলিশ টিচারটাকে বাদ দিয়ে দিতে পারি, তখন শুধুমাত্র সাবজেক্ট হবে মাই মিস্টার প্রদীপ টোল্ড মি, তাই তো। তার মানে হচ্ছে এখানে মিস্টার প্রদীপ যা বা যিনি, তিনি হচ্ছে মাই ইংলিশ টিচার। তাহলে এটাকে নাউন বললাম, এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু এখানে আমি কি করেছি, মাই ইংলিশ টিচারে একাধিক শব্দ ব্যবহার করেছি, এবং সেটা কাজ করছে কি হিসাবে, নাউন হিসাবে। তাহলে যখন একাধিক শব্দ বা একের বেশি শব্দ যখন নাউন হিসেবে কাজ করে, মানে নাউন যে কাজটা করছে সেই কাজটা যদি করে থাকে একাধিক শব্দ মিলে, এবং তার মধ্যে যদি কোনো সমাপিকা ক্রিয়া না থাকে, অর্থাৎ সেই অংশটা থেকে দিয়ে যদি আমি কোনো সম্পূর্ণ বাক্য যদি তৈরি করতে না পারি, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে নাউন, এটা সিঙ্গেল ওয়ার্ড। আর এইটাও কিন্তু নাউন, এইখান থেকে যে এতটা বললাম এইটাও কিন্তু নাউন, কিন্তু এটা কি, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, কিন্তু এটার একটা নাম আছে। এই যে পাশাপাশি বসালাম, মিস্টার প্রদীপ বললাম, এবং সেম একই জিনিস ব্যবহার করলাম, একই মানে অন্য ভাবে আমি বোঝালাম কাকে, মিস্টার প্রদীপকে। তাহলে মিস্টার প্রদীপ আর মাই ইংলিশ টিচার হচ্ছে সেম ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন সেটাকে আমি কি বলবো, তার নাম হয়ে যাচ্ছে অ্যাপোজিশন। কি বললাম, যখন কোনো একটা নাউন ব্যবহার করব এবং নাউনটাকে আরো ভালো করে বোঝার জন্য আরো কতগুলো শব্দ ব্যবহার করব, এবং সেই শব্দগুলো কার সম্বন্ধে বোঝাবে, আগে যে নাউনটাকে আমি ব্যবহার করেছি তার সম্বন্ধেই বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি, অ্যাপোজিশন, বা এটাকে আমি আরো বলতে পারি ফ্রেজ ইন অ্যাপোজিশন, ঠিক আছে। তাহলে এবার আসি, টোল্ড মি কাকে বলেছিল, আমাকে। এই যে বললাম যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে মিটা হচ্ছে অবজেক্ট। একটা কথা বলে রাখি যে আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচারে আসবো, তোমরা হয়তো পার্শ্বস্থিতে পড়েছো নাউন আলাদা, প্রোনাউন আলাদা, কিন্তু সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করব তখন নাউনকে বা প্রোনাউনকে আলাদা করে দেখা হয় না। কারণটা কি, তার কারণ হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন যা যা কাজ করতে পারে প্রোনাউন তাই কাজ করতে পারে। তার কারণ হচ্ছে এই নাউন কে বারবার যাতে আমাদের রিপিটেশন না করতে হয়, তার জন্য আমাদের প্রোনাউনটাকে আমরা ব্যবহার করি। তাহলে নাউন যা, প্রোনাউনও তাই। তাহলে এই মিটা হচ্ছে এখানে কি, মিটা হচ্ছে অবজেক্ট, কারণ আমি ভার্বটাকে প্রশ্ন করছি কি বা কাকে দিয়ে। তাহলে আমি উত্তর পাচ্ছি কাকে, আমাকে। তাহলে মিটা হয়ে গেল অবজেক্ট। এইবারে যদি আমি প্রশ্ন করি ভার্বটাকে কি, কি বলেছিলেন, এবার দেখো উত্তর পাচ্ছি দিতে বলেছিলেন, টু পে, তাই তো। তাহলে টু পেটা হচ্ছে আরেকটা অবজেক্ট। এটা কি, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কোনটা, যখন আমি ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করবো যে উত্তর পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করবো তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটা হচ্ছে এই ভার্বের ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে পাচ্ছি আমি কাকে, টু পে। এই টু পেটা হচ্ছে ইনফিনিটিভ। তোমরা পরবর্তীকালে বা যদি আগে জেনে থাকো তো ভালো, বা যদি না জেনে থাকো আমার ইনফিনিটিভ সম্বন্ধে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারো। যে এই টু প্লাস ভার্ব এটা কি হচ্ছে, ইনফিনিটিভ। তাহলে এখানে আমি ইনফিনিটিভ কে পাচ্ছি কি হিসাবে, নাউন হিসাবে। তার কারণ এটা কি হিসাবে কাজ করছে, অবজেক্ট হিসাবে। তাহলে ঠিক আছে, একবার দেখলাম কি যে এটা সিঙ্গেল ওয়ার্ড হিসাবে একটা নাউন ব্যবহার হচ্ছে, আবার যখন একাধিক শব্দ ব্যবহার করছি তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ, যেমন মাই ইংলিশ টিচার,
এবং সেটা ব্যবহার হচ্ছিল কি হিসাবে, অ্যাপোজিশন হিসাবে। ওকে, এইবারে আসি টোল্ড মি টু পে, দিতে বলেছিলেন, তাই তো। এবারে দিতে বলাটাকে আমি যদি প্রশ্ন করি, কি বলেছি, কি দিতে, অ্যাটেনশন। কি দিতে বলেছিলেন, অ্যাটেনশন দিতে বলেছিলেন। তাহলে অ্যাটেনশনটাও কি একটা নাউন, কারণ কি এটাও হচ্ছে অবজেক্ট, কিন্তু এটা কার অবজেক্ট, টু পে। কিন্তু টু পে তো আমি বললাম নাউন, নাউনের অবজেক্ট হবে কি করে। তোমরা যদি ইনফিনিটিভটা ভালো করে পড়ো তাহলে বুঝবে যে ইনফিনিটিভ হচ্ছে ভার্বাল নাউন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, ইনফিনিটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আবার নাউন হিসেবে ব্যবহার হতে পারে। কিন্তু ইনফিনিটিভ যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন সেই ইনফিনিটিভের নিজস্ব একটা অবজেক্ট থাকতে পারে। তাহলে এখানে প্রশ্ন করছি আমি কাকে, দিতে। কি দিতে, অ্যাটেনশন। তাহলে কি দিতে বলেছিলেন, অ্যাটেনশন। তাহলে অ্যাটেনশনটা হচ্ছে কি একটা অবজেক্ট, অবজেক্ট মানেই হচ্ছে কি নাউন। ঠিক আছে, এইবারে এই টোটালটাই কিন্তু একটা, দেখো টু পে অ্যাটেনশন, এটা হয়ে গেল একটা ফ্রেজ। কেন, এবার আমি যদি প্রশ্ন করি টোটালটাকে, বলেছিলেন কি বলেছিলেন, অ্যাটেনশন দিতে বলেছিলেন। দেখো প্রশ্ন করছি কি দিতে বলেছিলেন, টু পে অ্যাটেনশন, অ্যাটেনশন দিতে বলেছিলেন। তাহলে টু পে অ্যাটেনশন, তিনটে শব্দ হয়ে গেল, এই তিনটে শব্দ মিলে হয়ে গেল কি একটা ফ্রেজ, এই যে নাউন ফ্রেজ। ওকে, তাহলে এবার এটা টোটালটা কিন্তু তখন ফাংশন করছে কি হিসাবে, অবজেক্ট হিসাবে। এবারে দেখো টু হিজ টিচিং। এবার আমি যদি প্রশ্ন করি যে মনোযোগ দিতে বলেছিলেন কিসে, তাহলে এবার প্রশ্নটা কিন্তু আমার ভার্বকে নয়, কারণ ভার্বকে প্রশ্ন আমার মিটে গেছে, কাকে এবং কি। এবার আমি প্রশ্ন করছি টুটাকে, প্রশ্ন করছি কাকে, টু কে প্রশ্ন করছি কিসে, মনোযোগটা কিসে, মনোযোগটা কিসে দেবে, হিজ টিচিং, তার টিচিং এ, মানে তার পড়ানোয়, তার পড়ানোয় ধ্যান দিতে বলছে। তাহলে আমরা জানি যে ভার্বের সাথে যখন আইএনজি করে যখন সেটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন সেটাকে কি বলা হয়, জিরার্ড, সেটাকে বলা হয় জিরার্ড। তাহলে জিরার্ড নাউন হিসেবে ব্যবহার হতে পারে, এখানে যেমন ব্যবহার হচ্ছে জিরার্ড, ভার্বের সাথে আইএনজি, টিচ হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি লাগিয়ে সেটাকে আমি নাউন হিসেবে ব্যবহার করছি। তাহলে এখানে এই টিচিংটাকে আমি কি হিসাবে ব্যবহার করলাম, নাউন হিসাবে। তাহলে সেটা কি হিসাবে কাজ করছে, অবজেক্ট। কিন্তু এটা কার অবজেক্ট, এটা কিন্তু ভার্বের অবজেক্ট নয়, এটা হচ্ছে অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, এটা প্রিপোজিশনাল অবজেক্ট। এই যে প্রিপোজিশন টু, এই টু প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হিজ টিচিং। বোঝা গেল, এই যে এইটাও যে নাউন সেটা কিভাবে প্রমাণ করব, দেখো হিজ টিচিং, তার টিচিং। এই হিজটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, কোন সেন্টেন্সে যখন আমি কোন পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব তারপরে নিশ্চিতভাবে তারপরে যে শব্দটা হবে সেটা হচ্ছে কি নাউন। তাহলে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে আমি কি বসাচ্ছি, টিচিং। তাহলে এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসছে, টিচিং। তাহলে টু অ্যাটেনশন টু হিজ টিচিং। তাহলে এই টুটাকে যখন আমি প্রশ্ন করছি প্রিপোজিশনটাকে, কি আনসার পাবো, হিজ টিচিং। তার মানে তার পড়ানোতে মনোযোগ দিতে বলছে। হিজ টিচিংটা এবারে কি হলো, আরেকটা জিনিস দেখো, এই যে নাউনটা কিসে মনোযোগ দিতে, তার পড়ানো। তাহলে এখানে আমি দুটো শব্দ ব্যবহার করলাম, দেখো হিজ টিচিং। তাহলে হিজ টিচিং আবার ঘুরে আসছে কি, যে একাধিক শব্দ যদি ব্যবহার করি এবং সেটাকে নাউন হিসেবে যদি ব্যবহার করি, তার মধ্যে যদি কোনো সমাপিকার ক্রিয়া না থাকে তখন সেটা আমি কি বলবো, নাউন ফ্রেজ। তাহলে এটাকেও আমি বলতে পারি কি একটা নাউন ফ্রেজ। কোনটা জিরান, শুধু টিচিংটা হচ্ছে জিরান, আর হিজ টিচিংটা হয়ে গেল কি নাউন ফ্রেজ। বোঝা গেল। এবার আসছি দেখো এন্ড, তাহলে কোনটা আমার বাকি রইলো, দেখো বাকি রইলো এই দিক থেকে আমার নাউন ক্লজ, আর এই দিকে বাকি রইলো আমার কমপ্লিমেন্ট, তাই তো। এই সেন্টেন্সের মধ্যে তুমি সেটাও পাবে কি রকম, এন্ড হি, এখানে আমি হি সাবজেক্ট পেলাম কারণ অন্য একটা ক্লজ আসছে। হি, এখানে হি সাবজেক্ট বললাম যে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, হি হচ্ছে এখানে সাবজেক্ট। হি অলসো টোল্ড, আবার আরেকটা ভার্ব নিয়ে এলাম কি টোল্ড। তিনি আমাকে এটাও বলেছিলেন যে আবার নি, দেখো আমাকে বলেছিলেন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হচ্ছে মি। ওই যে প্রোনাউন বললাম যে প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, নাউন যা কাজ করতে পারে প্রোনাউন তাই কাজ করতে পারে। তিনি আমাকে বলেছিলেন, কি বলেছিলেন, দ্যাট আই ওয়াজ আ ফুল। এবার একটা জিনিস বলি যে এই যে ওয়াজ এর মতো আরো কিছু ভার্ব আছে, ওয়াজটা হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব মানেই হচ্ছে কি ভার্ব উইথ ইনকমপ্লিট প্রেডিকেশন। কোন ভার্বগুলোকে ইনকমপ্লিট প্রেডিকেশন, ভার্ব উইথ ইনকমপ্লিট প্রেডিকেশন বলা হয় না, যখন কোন একটা ভার্ব লেখার পরে, সাবজেক্ট এবং ভার্ব লেখার পরে আমার সেন্টেন্সটা কমপ্লিট হয় না। তার মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমাকে বাড়তি আর একটা শব্দ দিলে তবেই সেই সেন্টেন্সটা কমপ্লিট হবে। তাহলে এই যে ভার্বটা আমি লিখেছি, সাবজেক্টের পরে ভার্ব লিখেছি, তাহলে আমি যদি বলি আই ওয়াজ, আমি ছিলাম বলে কোনো সেন্টেন্স হয় না। তাহলে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমাকে একটা শব্দ ব্যবহার
করতে হচ্ছে, এটা হচ্ছে ফুল। তাহলে আই ওয়াজ এ ফুল, তাহলে এই ভার্বটা হচ্ছে ভার্ব উইথ ইনকমপ্লিট প্রেডিকেশন, এবং সেই ভার্বটাকে কমপ্লিট করার জন্য আমাকে আরেকটা শব্দ নিতে হচ্ছে, সেটা হচ্ছে কি আ ফুল। তাহলে এই এখানে ফুলের ফাংশনটা কি, এই যে ফুল, ফুলটা কিন্তু নাউন, আমি আগে বলেছি ফুল মানে হচ্ছে বোকা, তাহলে এই ফুলটার ফাংশন হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কেন বলছি, সেন্টেন্সটাকে কমপ্লিট করছে বলে আমি সেটাকে বলছি কমপ্লিমেন্ট। তাহলে কি বললাম, কোন ভার্বগুলো কমপ্লিমেন্ট থাকে? কমপ্লিমেন্ট থাকে সেই ভার্বগুলো যে ভার্বগুলো লেখার পরে আমি ভার্বটা ব্যবহার করার পরে দেখবো সেন্টেন্সটা আমার ইনকমপ্লিট থেকে যাচ্ছে, তার মানে প্রেডিকেটটা আমার কমপ্লিট হচ্ছে না। তাহলে প্রেডিকেটটা কমপ্লিট না হওয়ার জন্যই আমি সেই ভার্বটার নাম দিচ্ছি ভার্ব উইথ ইনকমপ্লিট প্রেডিকেশন। তাহলে সেই প্রেডিকেটটা কমপ্লিট করার জন্য আমার একটা কি দরকার, একটা অন্য শব্দ দরকার। তাহলে সেটা নাউনও হতে পারে, আবার সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। এইখানে কি, এখানে হচ্ছে নাউন, কারণ ফুল হচ্ছে নাউন, তাহলে এটা আমি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করলাম এই নাউনটাকে। ঠিক আছে, এবার আসি, একটা জিনিস আমার বাকি রইল, নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ কি? নাউন ক্লজ হচ্ছে, নাউন ওই একই ফ্রেজের মতোই, ফ্রেজের সাথে শুধুমাত্র একটু পার্থক্য হচ্ছে কি, ফ্রেজও যেমন বাক্যের একটা অংশ, যেমন এখানে আমি কি বললাম, মাই ইংলিশ টিচার একটা ফ্রেজ হলো নাউন ফ্রেজ। আবার ধরো এখানে একটা বললাম হিজ টিচিং, একটা ফ্রেজ ব্যবহার করলাম, এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের সাথে নাউন ক্লজের পার্থক্যটা কি? একটাই পার্থক্য কি, যে নাউন ক্লজে একটা নিজস্ব সাবজেক্ট প্রেডিকেট থাকে, অর্থাৎ প্রেডিকেট আছে মানে তার নিজস্ব একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই যে এখানে মাই ইংলিশ টিচার, এখানে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই, হিজ টিচিং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, কিন্তু এটা নাউন, তাহলে এটাকে নাউন ফ্রেজ বলছি। তাহলে নাউন ক্লজ কোনটাকে বলবো? তাহলে একই রকম সেন্টেন্সেরই অংশ হবে, এবং যার মধ্যে নিজস্ব একটা সাবজেক্ট থাকবে, নিজস্ব একটা প্রেডিকেট থাকবে, অর্থাৎ তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবার লক্ষ্য করো, হি অলসো টোল্ড মি, তিনি আমাকে এটাও বলেছিলেন। তাহলে মিটা হচ্ছে অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলাম। এবার যদি প্রশ্ন করি কি বলেছিলেন, দ্যাট আই ওয়াজ এ ফুল, তাহলে দেখো আমি এই টোল্ডটাকে যদি প্রশ্ন করি কি বলেছিলেন, তাহলে আমি কি উত্তর পাবো, দ্যাট আই ওয়াজ এ ফুল, যে আমি কি ছিলাম, আমি বোকা ছিলাম। তাই তো, দেখো এখানে কাকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, শুধুমাত্র মি। আবার যখন আমি প্রশ্ন করছি এই টোল্ডটাকে কি দিয়ে, তখন আমি উত্তর পাচ্ছি আই ওয়াজ এ ফুল। এবারে দেখো আমি কি বললাম, যে ফ্রেজের সাথে ক্লজের পার্থক্য কি, যে এর মধ্যে একটা নিজস্ব ক্লজের একটা নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, এবং যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই দেখো ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ ওয়াজ কেন ফাইনাইট ভার্ব বলছি, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। দেখো ফাইনাইট ভার্বেরই শুধু প্রেজেন্ট, পাস্ট হতে পারে বা ফিউচার হতে পারে। এবারে দেখো এটা তো হয়ে গেল, তাহলে কি এটাকে আমি কি বলবো, এটাকে বলবো নাউন ক্লজ, কারণ এটা এখানে কি হিসেবে ব্যবহার করছে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি, তার মানে সেটা কি, সেটা হচ্ছে অবজেক্ট। মনে আছে ভার্বকে বলেছিলাম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা এখানে কি হিসেবে ব্যবহার হলো, অবজেক্ট হিসেবে। তাহলে আই ওয়াজ এ ফুল হয়ে গেল কি, নাউন ক্লজ। ওকে, বাড়িতে তোমরা এই সেন্টেন্সটা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি যেখানে ফাংশন গুলোর কথা বলেছি বা ফর্মস গুলোর কথা বলেছি, এগুলো এখানে ঠিকঠাক ভাবে কিভাবে বসিয়েছি, এবং সেইভাবে তোমরা নিজের থেকেও ইংরেজিতে সেন্টেন্স লেখার চেষ্টা করবে। তোমরা যদি একটা বড় সেন্টেন্স লিখতে যাও, তাহলে এই নাউনের ফাংশনটাকে, মানে ওই নাউনটাকে বর্ধিত না করে তোমরা কিন্তু বড় সেন্টেন্স লিখতে পারবে না। তার কারণ হচ্ছে ওই যে বললাম, যে কোনো একটা নাউন আমি একটা সেন্টেন্সে ব্যবহার করলাম ঠিকই, কিন্তু নাউনটাকে এক্সপ্যান্ড করবো কিভাবে, কারণ নাউনটাকে আমি তার আগে বা পরে, মানে নাউনটার সাথে সম্পর্কিত সেই শব্দগুলো জুড়ে তখন একটা নাউন তৈরি করছি, এবং টোটালটাই তখন একটা ইউনিট হিসেবে কাজ করছে বা নাউন হিসেবে কাজ করছে। তাহলে আশা করছি তোমরা নাউন সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ তোমাদের একটা আইডিয়া এলো, এবং সেগুলো তোমরা যখন তোমরা সেন্টেন্সে নিজের থেকে সেন্টেন্স লিখবে বা বলবে, সেগুলোতে কাজে লাগানোর চেষ্টা করবে, এই আশা রেখে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। হ্যাঁ, তার সাথে সাথে একটা কথা বলবো, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেই সম্বন্ধে তোমরা কমেন্টে যদি জানাও খুব ভালো লাগবে। এবং তোমরা যদি পরবর্তী আপডেট পেতে চাও, যে পরে যে আমি ভিডিওগুলো দেবো আর কি, সেগুলো যদি তোমাদের দেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করবে, যাতে মানে যখনই আমি ভিডিও দেবো ইউটিউবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।